প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের অ্যাডজাস্টিং এন্ট্রি চ্যাপ্টার থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো প্রথমে যদি আমরা একটু পড়ি যে মিস্টার মারুফ স্টার্টেড এ বিজনেস অন জানুয়ারি 1, 2015। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ হিজ বিজনেস অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার ইজ গিভেন বিলো। এখানে 1 বছরের তথ্য দেওয়া আছে। এখানে আগে থেকে একটা ট্রায়াল ব্যালেন্সে কতগুলো তথ্য দেওয়া আছে এবং অ্যাডজাস্টমেন্ট প্রায় 6টা তথ্য দেওয়া আছে। ইনস্ট্রাকশনের দিকে যদি আমরা যাই, এখানে করতে বলছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ এন্ড গিভ দ্য রিভার্সিং এন্ট্রিজ। এখানে আপনাকে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে এবং রিভার্সিং এন্ট্রি দিতে হবে। তো একদম প্রথম থেকে যদি প্রথম এন্ট্রিটা আমরা একটু পড়ি, বলছে অ্যাট ডিসেম্বর 31 1200 অফ সাপ্লাইজ অন হ্যান্ড। মানে ডিসেম্বর 31 তারিখে 1200 টাকার সাপ্লাইজ আমার হাতে আছে। তো আমরা যদি একটু উপরে দেখে আসি যে সাপ্লাইজটা আসলে কি হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। সাপ্লাইজটা এক্সপেন্স আকারে লিপিবদ্ধ করা হয়েছে। কত টাকা? 5700 টাকা। তো প্রাথমিকভাবে যদি এক্সপেন্স আকারে লিপিবদ্ধ করা হয়, তাহলে এখন আমাদের কিসের জাবেদা দিতে হবে? এখন সম্পদের জাবেদা দিতে হবে, কারণ এক্সপেন্স থাকলে সম্পদ দেখাতে হয়, খরচ থাকলে সম্পদ দেখাতে হবে। তাহলে সাপ্লাইসের খরচের সম্পদের হিসাবের নাম কি? সাপ্লাইস। তাহলে আমরা এখানে লিখলাম সাপ্লাইস অন হ্যান্ড ডেবিট এবং সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। তো আমরা এখানে সম্পদের জাবেদা দিয়েছি, তাহলে আমাদের টাকাও হবে কিসের? সম্পদের। তাহলে 1200 টাকার যে সাপ্লাইসটা আমার হাতে আছে, বছর শেষে এটি আসলে আমাদের সম্পদ হিসেবে বিবেচিত হবে। আমরা 1200 টাকার এখানে দেখাই দিলাম, এবং কারণ আপনারা নিজেদের মতো করে লিখে নেবেন টু অ্যাডজাস্ট সাপ্লাইস এক্সপেন্স ডিউরিং দ্য পিরিয়ড। পরবর্তী যদি আমরা পরের অঙ্কটা এন্ট্রিটার দিকে যাই, দ্য নোটস পেয়েবল ওয়াজ ইস্যুড অন অক্টোবর 1, ইট ইজ 12% 1 ইয়ার নোট। এটা 1 বছরের নোট, যেটা অক্টোবরের 1 তারিখে আমাদের আসলে ইস্যু করা হয়েছে। তাহলে নোট পেয়েবলের টাকাটা যদি আমরা একটু দেখি, নোট পেয়েবলের টাকা আছে 25,000। তো আমরা জানি যে কোনো দায়ের উপর যদি পার্সেন্টেজ লাগানো থাকে তাহলে সেটা সুদ বকেয়া থাকে। তাহলে বকেয়া সুদটা একটা খরচ, এবং এই খরচের যদি আমরা এন্ট্রি দেই, তাহলে ওই খরচ বকেয়ার হিসাবের এন্ট্রি আমরা কিভাবে দিই? ওই খরচের এক্সপেন্স ডেবিট এবং ওই খরচের পেয়েবল ক্রেডিট। তাহলে খরচের নাম হচ্ছে ইন্টারেস্ট, তাহলে আমরা লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন 25,000 উপর কত পার্সেন্ট দিব? 12%। এখন অক্টোবর যদি 1 তারিখে হয়, তাহলে আমাদের আসলে কয় মাসের সুদ বকেয়া আছে? তাহলে আমাদের বছর শেষ হয় ডিসেম্বরে 31 তারিখে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 3 মাসের সুদ বকেয়া আছে। তাহলে আমরা 12 দিয়ে ভাগ দিব এবং 3 দিয়ে গুণ দিব। তাহলে আমাদের আসলে মূল টাকাটা চলে আসবে। এরপর আমরা পরবর্তী এন্ট্রিতে যদি যাই, দ্য ব্যালেন্স অফ ইন্স্যুরেন্স এক্সপায়ার ইজ দ্য প্রিমিয়াম অ্যাট 1 ইয়ার পলিসি ডেটেড এপ্রিল 1, 2015। মানে ইন্স্যুরেন্সটা যেটা দেওয়া হয়েছে কত বছরের জন্য? 1 বছরের জন্য। সেটা শুরু হয়েছে কয় তারিখে? এপ্রিলের 1 তারিখে। তাহলে আমরা একটু দেখে আসি যে ইন্স্যুরেন্সটা আসলে কি আকারে লিপিবদ্ধ হয়েছে। তাহলে আমরা এখানে পেয়েছি ইন্স্যুরেন্সটা এক্সপেন্স আকারে লিপিবদ্ধ হয়েছে। তাহলে ইন্স্যুরেন্সটা যদি এক্সপেন্স আকারে লিপিবদ্ধ হয়, তাহলে আমাদের এখন জাবেদা কিসের দিতে হবে? জাবেদা দিতে হবে সম্পদের। তাহলে আমরা যদি সম্পদের দিকে তাকাই, তাহলে ইন্স্যুরেন্সের সম্পদের হিসাবে নাম প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট এবং ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। তো জাবেদা যদি এটা হয়, তাহলে ইন্স্যুরেন্স আসলে কত দিনের জন্য? 1800 টাকা দেওয়া হয়েছিল, যেটা শুরু হয়েছিল কয় তারিখে? এপ্রিল। তাহলে আমরা যদি একটু এপ্রিল থেকে ডিসেম্বর গুনি, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে 9 মাস পড়েছে আমার এই বছরের ভিতরে, আর 3 মাস হচ্ছে আগামী বছরের। এখন কথা হচ্ছে, আমরা আসলে ইন্স্যুরেন্সের কিসের এন্ট্রি দিয়েছি? সম্পদের। তাহলে এন্ট্রি যদি সম্পদের দিয়ে থাকি, তাহলে টাকাটাও হবে সম্পদের। তাহলে আমরা যদি খরচের এন্ট্রি দিতাম, তাহলে 9 মাসের টাকা এই বছর দেখাতাম। যেহেতু আমরা খরচের এন্ট্রি দেই নাই, সেক্ষেত্রে আমাদের 3 মাসের টাকাটা হচ্ছে সম্পদ হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা কি করব? 12 দিয়ে ভাগ দিব এবং 3 দিয়ে গুণ দিব। তাহলে আসলে আমাদের মেইন টাকাটা চলে আসবে। তাহলে আমাদের কত টাকা আসলো? 450 টাকা। তাহলে 3 নাম্বারটা আমরা বুঝতে পারলাম। এরপর যদি আমরা 4 নাম্বারটায় যাই, 4 নম্বরে বলছে অ্যাট ডিসেম্বর 31 কনসাল্টিং ফিস অফ টাকা 2100 আর আনআর্নড। মানে ডিসেম্বর 31 তারিখে কনসাল্টিং ফিসের এখন পর্যন্ত টাকাটা কি হয়েছে? আনআর্নডই রয়ে গেছে। তো আমরা যদি কনসাল্টিং ফিসের এন্ট্রিটা দেখি, যে এখানে কি আকারে লিপিবদ্ধ করা হয়েছে? এখানে লিপিবদ্ধ করা হয়েছে হচ্ছে দায় আকারে, আয় আকারে, কারণ শুধু কনসাল্টিং রেভিনিউ হচ্ছে আয়। তাহলে আয় থাকলে এখন আমাদের কিসের জাবেদা দিতে হবে? দায়ের জাবেদা দিতে হবে। তাহলে দায়কে কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে কনসাল্টিং রেভিনিউ দায় হিসাবের নাম কি? আনআর্ন কনসাল্টিং রেভিনিউ। তাহলে আনআর্ন কনসাল্টিং রেভিনিউ আমাদের কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে এই যে আমরা এখানে আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট করলাম, আর বিপরীতে কি আসবে? যেহেতু আয় কমে গেছে, দায় বাড়লে আয় কমে যায়,
তাহলে কনসাল্টিং রেভিনিউ আমরা ডেবিট করেছি। এরপর আবার অন্যভাবে আপনারা বুঝতে পারেন যে আমরা জানি যে আর্ন এবং আর্ন যদি একই লাইনে থাকে তাহলে জাবেদার আর্ন দিয়ে শুরু হয়, কিন্তু এই এন্ট্রিটা আসলে আর্ন আর আর্ন একই লাইনে নাই, এই জন্য আসলে আর্ন দিয়ে জাবেদা শুরু হবে না, তার বিপরীত দিয়ে শুরু হবে। তো এর পরবর্তীতে যদি আমরা পরের এন্ট্রিটা সমাধান করার চেষ্টা করি, গ্রাফিক রেভিনিউ আর্ন বাট আনরেকর্ডেড অ্যাট ডিসেম্বর 31, টোটাল টাকা 2000। মানে গ্রাফিক রেভিনিউ আপনার আয় হয়েছে, গ্রাফিক রেভিনিউ আয় হয়েছে, বাট আপনি আনরেকর্ডেড আছে, মানে আপনি কি করছেন এখনো রেকর্ড করেন নাই, তার মানে আমার এখনো টাকা পাইনি, এই জন্য রেকর্ড করিনি। এটা একদম সহজ, যে টাকা পাইনি মানে কি আমার টাকা অন্যজনের কাছে পাওনা আছে, মানে দেনাদার বাড়বে এবং আয় বাড়বে। তাহলে দেনাদার ইংরেজি কি, অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে এবং আয় বাড়বে। কত টাকা, 2000 টাকা ওখানে দেওয়াই ছিল। এর পরবর্তী যদি একদম শেষের এন্ট্রিটা আমরা করার চেষ্টা করি, যে ডেপ্রিসিয়েশন চার্জ 10% ইকুইপমেন্ট পার ইয়ার, ডেপ্রিসিয়েশন ধরতে হবে। আমরা জানি ডেপ্রিসিয়েশন যাবে কি হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে আমাদের কিসের উপর ধরতে বলছে, ইকুইপমেন্টের উপর। এই যে আমাদের ইকুইপমেন্ট আছে কত, 50,000, তাহলে আমরা ধরবো 50,000-এর উপরে 10%। তাহলে আমরা এখানে লিখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত টাকা, 5,000 টাকা। এখন এরই মাধ্যমে আসলে আমাদের 1 নম্বর যে ইনস্ট্রাকশন ছিল সেটা আমরা সমাধান করতে পেরেছি। এখন আমাদের আসলে 2 নম্বর যেটা আছে, গিভ দ্য রিভার্সিং এন্ট্রি দিতে হবে। তাহলে রিভার্সিং এন্ট্রির রুলসগুলো আমরা আবার একটু মনে করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সুবিধাতে আমরা রিভার্সিং এন্ট্রির রুলসগুলো আবার একটু দেখিয়ে দিয়েছি, যে প্রকৃতপক্ষে 4 ধরনের লেনদেনের জন্য উল্টানো দাখিলা প্রদান করা হয়, যেটা হচ্ছে বকেয়া আয়সমূহ, বকেয়া খরচসমূহ, অগ্রিম প্রদত্ত খরচসমূহ এবং অগ্রিম অনুপর্জিত আয়সমূহ। এবং নিম্নলিখিত সমন্বয় দাখিলা হচ্ছে বিপরীত দাখিলা দেওয়ার প্রয়োজন হয় না ক্ষেত্রে অগ্রিম প্রদত্ত খরচ যা প্রাথমিকভাবে যদি সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে আমরা সেটা রিভার্সিং দিব না। আবার অগ্রিম অনুপর্জিত আয় যদি প্রাথমিকভাবে দায় হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে সেটা রিভার্সিং আমরা দিব না, এবং অবচয় অনাদি পাওনা এগুলো রিভার্সিং হয় না। আমরা যদি শুরুতেই আমরা দেখি যে সাপ্লাইস অন হ্যান্ড এবং সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস অন হ্যান্ড ডেবিট এবং সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট, তাহলে এটা যদি আমরা অগ্রিম খরচ হিসাবে বিবেচনা করি তাহলে এটা রিভার্সিং হয়। কারণ আমরা জানি অগ্রিম খরচসমূহ হচ্ছে কি রিভার্সিং হয়, কিন্তু সেটা যদি প্রাথমিকভাবে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয় তাহলে আবার রিভার্সিং হবে না। কিন্তু এটা প্রাথমিকভাবে আসলে সাপ্লাইসটা খরচ হিসেবে লিপিবদ্ধ হয়েছে, তাহলে অবশ্যই এটা আমরা রিভার্সিং দেখাবো। রিভার্সিং এর মানে হচ্ছে উল্টানো। তাহলে আমরা রিভার্সিংটা কি করলাম, উল্টিয়ে দিলাম, একদম সঠিকভাবে এই এন্ট্রিটাকে উল্টিয়ে দিলাম। টাকাটাও সেম থাকবে, টাকারও কোনো কিছু করার প্রয়োজন নাই। এরপর পরবর্তী যদি এন্ট্রিটা আমরা দেখি, যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আপনাদের বিগত যদি ক্লাসগুলো দেখে থাকেন আমরা বারবার বলেছি যে বকেয়া খরচের, এখানে আমরা তো দেখতে পাচ্ছি যে বকেয়া খরচের কি হয়, রিভার্সিং হয়। তো বকেয়া খরচের আসলে কোনো শর্ত ছাড়াই রিভার্সিং হয়, আপনার কোনো কিছু দেখার দরকার নেই, এটাকে জাস্ট আপনি রিভার্সিং দিয়ে দিবেন। তো আমরা দিলাম যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল কি ক্রেডিট, এটা আমরা রিভার্সিং দিলাম। এর পরবর্তী এন্ট্রিতে যদি আমরা একটু দেখি, যে বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু অগ্রিম খরচ সেই হিসেবে আমাদের মতে রিভার্সিং হওয়ার কথা, কিন্তু এটা যদি প্রাথমিকভাবে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয় তাহলে আবার রিভার্সিং হবে না। তো আমরা দেখি ইন্স্যুরেন্সটা আসলে লেখা হয়েছে কি, এই যে ইন্স্যুরেন্সটা খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, তার মানে আমাদের অবশ্যই এটা রিভার্সিং হবে, সম্পদ হিসেবে হলে হতো না। তাহলে সেটা আমরা লিখেছি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স টাকা যেটা আছে সেটাই আমরা বসাই দিব। এর পরবর্তীতে এন্ট্রি যদি আমরা দেখি যে কনসাল্টিং রেভিনিউ আর আছে আনআর্ন কনসাল্টিং রেভিনিউ। তাহলে আমরা বলছি কি যে যে অনুপার্জিত আয়সমূহ সেটা কি হয়, রিভার্সিং হয়। কিন্তু সমস্যা হচ্ছে যদি এটা প্রাথমিকভাবে দায় হিসাবে লেখা হয় তাহলে আবার রিভার্সিং হবে না। তাহলে আমাদের এটা কনসাল্টিং রেভিনিউ আসলে আয় হিসাবে লেখা হয়েছে, এই জন্য আমাদের এটা অবশ্যই রিভার্সিং হবে। তাহলে আমরা দিলাম যে আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ডেবিট হবে, কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট হবে। তাহলে সেটি আমরা লিখেছি আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ডেবিট, কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট কত টাকা, 2100 টাকা। এর পরবর্তীতে যদি আমরা যাই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং গ্রাফিক রেভিনিউ ক্রেডিট, তাহলে আমরা জানি যে এখানে লিখেছিলাম যে আমরা বকেয়া আয়সমূহ, এই যে বকেয়া আয়সমূহ এটা রিভার্সিং হয়, তাহলে এটাও আসলে আমাদের বকেয়া আয় আছে, এটা রিভার্সিং
হবে। তাহলে আমরা সেটা দেখাই দিলাম যে গ্রাফিক রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কত টাকা? 2000 টাকা। এর পরবর্তীতে আমরা দেখেছি ডিপ্রিসিয়েশনের এন্ট্রি আছে, কিন্তু আমরা জানি যে অবচয়ের আসলে রিভার্সিং হয় না। যেটা আমাদের রুলসে লেখা ছিল, এই যে অবচয় থাকলে সেটা রিভার্সিং হয় না। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।